হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে সোপান বিসিএস কেয়ারের পক্ষ থেকে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা নিয়ে। তো বাংলা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে প্রিলিমিনারিতেও বাংলার একটা অনেক বড় ওয়েটেজ, ঠিক একইভাবে রিটেনেও এটা 200 মার্কের একটা বড় পরীক্ষা দিতে হয় বাংলায় আপনাকে। তো বাংলাতে যদি আপনি ভালো করতে চান আপনাকে অবশ্যই আগে সিলেবাস সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব বিসিএস পরীক্ষার জন্য বাংলার পুরো সিলেবাসটা একটু পর্যালোচনা করতে। তো আজকে আমাদের ভিডিওর শিরোনাম বাংলা বিসিএস পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক সিলেবাস পর্যালোচনা। আচ্ছা, প্রথমেই আমরা এখানে দেখিয়েছি প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাংলার যে সিলেবাস সেটা। তো এখানে খেয়াল করার বিষয় হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য, এটার পূর্ণমান হচ্ছে 35 এবং খেয়াল করতে হবে এখানে ভাষা অর্থাৎ ব্যাকরণের যে অংশটা আছে সেটা হচ্ছে 15 নম্বরের এবং আমাদের যে সাহিত্য আছে সেটা হচ্ছে 20 নম্বরের। এই হচ্ছে আমাদের 35 মার্কের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস। তাহলে ভাষা বা ব্যাকরণ যেটা আছে তার মধ্যে আমাদের কি কি টপিক পড়াশোনা করতে হবে আমরা একটু দেখি। প্রথমেই আছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলে ভ্রান্তিতে বলে থাকি, কিন্তু আমাদেরকে সেটা সঠিক যে ব্যবহার সেটা জানতে হবে এবং সেটা আমরা জানবো প্রয়োগ এবং অপপ্রয়োগ এটার মধ্যে। তারপরে কি আছে বানান, তারপরে আছে বাক্যশুদ্ধি, তারপর আছে পরিভাষা। তো যেমন আমরা নোটিফিকেশন বলি ইংলিশে, বাংলায় সেটাকে আমরা বলেছি কি বিজ্ঞপ্তি, বা এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে পরিভাষা। যেই শব্দগুলোকে ইংরেজি বা অন্য কোনো ভাষার শব্দকে প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য নতুন বাংলা শব্দ সৃজন করা হয়েছে সেগুলো হচ্ছে পরিভাষা। তারপরে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস। তো এইখানে আসলে অনেকগুলো টপিকের নাম আমি একবারে বলে গেলাম। এই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা ছোটবেলা থেকে যখন বাংলা ব্যাকরণ পড়েছি এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের কিন্তু ধারণা আছে। তাহলে বিসিএস পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে আগে পড়া যে জিনিসগুলো এই ব্যাপারগুলোকে রিভিজিট করতে হবে, বা আরেকবার ধরেন আমরা হয়তো এতদিন অনেক কিছু ভুলে গিয়েছি বিসিএস পরীক্ষা দিতে এসে বা তার আগে আমাদের রেগুলার পড়াশোনার কারণে এই জিনিসগুলোকে আমরা আরেকবার একটু আমাদের পুরাতন পড়াশোনার সাথে ঝালাই করে নেব। অর্থাৎ নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা যা কিছু পড়েছি তার বেশি আমাদের এখানে কিছু পড়তে হবে না, শুধু যা যা পড়েছিলাম সেগুলোকে আরেকবার একটু ঝালাই করে নিতে হবে। এই হচ্ছে আমাদের ব্যাকরণ বিষয়ের প্রস্তুতি। এবং আমি মনে করি যে যারা নবম দশম শ্রেণীতে বা তার আগে ব্যাকরণটা ভালোভাবে পড়ে এসেছেন তাদের জন্য এই 15 মার্কের প্রস্তুতি নেওয়া খুব বেশি কঠিন কিছু হবে না, সহজেই আপনারা প্রস্তুতিটা নিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আসে বাংলা সাহিত্য এবং এই সাহিত্যের 20 মার্ক। এইখানে হচ্ছে কিছু ব্যাপার আছে চিন্তা করার। প্রথমত আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী নই তাদের কাছে এই টপিকটা সম্পূর্ণ নতুন। মানে আমাদের কাছে এই জিনিসটা আমরা আমাদের টোটাল ক্লাস 1 থেকে যে পড়াশোনা করেছি সেখানে হয়তো আমরা কিছু গল্প পড়েছি, কবিতা পড়েছি, উপন্যাস পড়েছি, কিন্তু সম্যকভাবে সাহিত্য সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা পাইনি যে বাংলা সাহিত্য কিভাবে আজকের পর্যায়ে এলো বা এটার ক্রমবিকাশ কিভাবে হলো। সেই জিনিসটা আমাদেরকে নতুন করে জানতে হবে বিসিএস এর এই সিলেবাসে। যেমন আমাদের এখানে জানতে হবে প্রাচীন এবং মধ্যযুগ এবং তারপরে আধুনিক যুগ, অর্থাৎ বাংলা সাহিত্যের যে ক্রমবিকাশ সেটাকে আমরা 3টা যুগে ভাগ করেছি। একদম পুরাতনটা প্রাচীন যুগ, তারপর মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। তো এই যুগ বিভাগ নিয়ে আমরা যখন ভাষা এবং সাহিত্য আরও বিস্তারিত পড়ব তখন আমরা আলোচনা করব। আজকে আমরা সিলেবাস পর্যালোচনায় শুধু এতটুকুই জানবো যে বাংলা সাহিত্যের টোটাল 3টা হচ্ছে যুগ আছে, সেই 3টা যুগ সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে, যেখানে আমাদের প্রাচীন এবং মধ্যযুগের জন্য আমাদের নাম্বার অ্যালোকেটেড হচ্ছে 5 আর আধুনিক যুগের নাম্বার অ্যালোকেটেড হচ্ছে 15। তো আপনি ভাবতেই পারেন গুরুত্বপূর্ণ হচ্ছে আধুনিক যুগ, বেশি বেশি পড়তে হবে, কথা সত্য বেশি বেশি পড়তে হবে, কিন্তু আমি মনে করি এই 5 মার্কও খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, প্রাচীন এবং মধ্যযুগের পড়া আসলে খুব বেশি না, তো অল্প পড়ার মাধ্যমে আপনি 5 মার্ক এখানে কভার করতে পারতেছেন, কিন্তু আধুনিক যুগের সিলেবাসটা হচ্ছে অনেক অনেক বড় এবং বর্তমান পর্যন্ত, এই যে এখানে একটা কথা আছে 1800 থেকে বর্তমান পর্যন্ত প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন সাহিত্য কর্ম সৃষ্টি হচ্ছে। সুতরাং এটার সিলেবাস কিন্তু আসলে হিউজ। আপনি যত কবি সাহিত্যিকই পড়েন আপনার পক্ষে কিন্তু বাংলা সাহিত্যের সমস্ত কবি সাহিত্যিক বা ঔপন্যাসিকের সব কিছু কভার করা সম্ভব হবে না। এই কারণে
এই আধুনিক যুগের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করেছি। তার মানে মোট কথায় আমরা এই 35 মার্কের মধ্যে প্রথমে খুব সহজেই আমাদের পুরাতন জানাশোনাকে ঝালাই করে এই 15 মার্কের প্রস্তুতিটা নিতে পারবো। এরপরে যখন সাহিত্যের পড়াশোনা শুরু করব, প্রথমে প্রাচীন এবং মধ্যযুগে খুব বেশি কিছু টপিক নাই, সেই জিনিসগুলো পড়াশোনা করার মাধ্যমে এই 5 মার্কের প্রস্তুতিটা নিয়ে নিব এবং আধুনিক যুগের ব্যাপারটা একটু কৌশলীভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা সামনে আগাই। এই হচ্ছে আমাদের প্রিলিমিনারির 35 মার্কের সিলেবাস এবং তার প্রস্তুতির কৌশল। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা এবং সাহিত্যের সিলেবাস এটা হচ্ছে পদ সংশ্লিষ্ট। তার মানে যে বা যারা বাংলাতে স্নাতক সম্পন্ন করেছেন বা বাংলায় অনার্স পড়েছেন তাদের যে একটা বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষার সিলেবাসটা আমি এখানে দেখিয়েছি। এখন আপনি বলতে পারেন, ভাই এটা তো আমার জন্য দরকার না, আমি তো একটা অন্য সাবজেক্টে পড়েছি, এটা আমার কি দরকার? দরকারটা হচ্ছে আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে প্রাচীন এবং মধ্যযুগ বলা আছে 5 মার্ক, আধুনিক যুগ বলা আছে 15 মার্ক। কিন্তু প্রাচীন বা মধ্যযুগের মধ্যে আপনাকে এক্স্যাক্টলি কোন কোন জিনিস পড়তে হবে বা আধুনিক যুগের মধ্যে কোন কোন জায়গাগুলোতে আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে সেটা কিন্তু পিএসসি এই সিলেবাসে বিস্তারিতভাবে বলেনি। সুতরাং এটার আমরা একটা ধারণা পেতে পারি বাংলা সাহিত্যে যারা স্নাতক তাদের পদ সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস থেকে। এখানে আপনি যদি খেয়াল করেন, প্রাচীন এবং মধ্যযুগ এই যে টপিকটা, তার মধ্যে বেশ কতগুলো সাবটপিকের নাম তারা স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছে। এই টপিকগুলোর প্রত্যেকটাই কিন্তু আমরা বিগত বছরের যে বিসিএস পরীক্ষা সেখানে প্রিলিমিনারিতে আমরা দেখেছি এই প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসতে। সুতরাং আপনাকে যদি প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা চমৎকার অলরাউন্ডিং প্রস্তুতি নিতে হয়, আপনাকে এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। তার টপিকগুলো কি আমরা একটু দেখি। প্রথমে সবচেয়ে বড় টপিক হচ্ছে চর্যাপদ, এরপরে বরু চণ্ডীদাস, শাহ মোহাম্মদ সগির, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা, সৈয়দ সুলতান, কীর্তিবাস, দৌলত উজির, বাহারাম খান, মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস, আলাওল। আমি আর রিড আউট করলাম না, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আরাকান রাজসভা কেন্দ্রিক বাংলা সাহিত্য, ময়মনসিংহ গীতিকা, এই যে টপিকগুলা, এর মধ্যে একমাত্র চর্যাপদটা হচ্ছে প্রাচীন যুগের, আর এরপরে আপনারা বাকি যা কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যযুগের। এবং আপনি যদি এখন পর্যন্ত যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে প্রত্যেকটার প্রিলিমিনারির প্রশ্ন যাচাই করেন, আপনি চর্যাপদ থেকে একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই আসতে দেখবেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন এটার গুরুত্ব কতটুকু। তো আমাদের প্রাচীন যুগের জন্য চর্যাপদের ভিতরের জিনিসগুলো খুঁটিনাটি একটু পড়তে হবে, আর এরপরে মধ্যযুগ থেকে এই টপিকগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। এখন চর্যাপদ সম্পর্কে খুঁটিনাটি পড়া বলতে আমি এটা বোঝাচ্ছি না যে চর্যাপদের প্রত্যেকটা পদ আপনাকে মুখস্থ করতে হবে। আপনাকে চর্যাপদ সম্পর্কে কিছু মৌলিক ধারণা রাখতে হবে যে চর্যাপদের সময়কাল কি ছিল, এটা কিভাবে আবিষ্কৃত হয়েছে, তখন কবি কারা ছিলেন, তারা কে কয়টা পদ লিখেছেন, পদগুলোর বিশেষত্ব কি বা তার অর্থ কি, এইরকম মোটামুটি একটা সম্যক ধারণা থাকলেই আশা করছি আপনি এখানের চর্যাপদ থেকে যে প্রশ্ন আসবে সেটা উত্তর করতে পারবেন। আর এরপরে আধুনিক যুগ যদি আমরা এখন চিন্তা করি, আধুনিক যুগে কি কি পড়তে হবে তার একটা ইনিশিয়াল আইডিয়া কিন্তু এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমরা বেশ কয়েকজন, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, বেশ কয়েকজন কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিকের নাম দেখতে পাচ্ছি। তো এইগুলা হচ্ছে প্রাইমারি, আপনাকে যদি আপনি আপনার প্রিপারেশন শুরু করেন, প্রথমেই এখানে যতজন মানুষ আছে তাদের সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে জানতে হবে, এটা জানতেই হবে। তো এইটা দিয়ে হচ্ছে আপনার শুরু। তাহলে কি জসিমউদ্দিন পর্যন্ত পড়লে আপনার বাংলা সাহিত্যের আধুনিক যুগের সিলেবাস শেষ? না, তা কিন্তু না। এই পর্যন্ত পড়লে আপনার শেষ না, বাট এই পর্যন্ত যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনার একটা ডিসেন্ট প্রিপারেশন হলো। আপনি যদি আরও একটু ভালো প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আরও কিছু কবি সাহিত্যিক যারা আছেন, যারা খুব আলোচিত বা প্রিভিয়াস বিসিএসগুলোতে আমরা যাদের থেকে প্রশ্ন আসতে দেখি, তাদের সম্পর্কে আপনি একটু পড়াশোনা করেন। যেমন আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়তে গিয়ে আপনি হয়তো দেখলেন যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা উপন্যাসের সম্পর্কে এসেছে, তাহলে আপনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিন। তো এই হচ্ছে পড়ার স্ট্র্যাটেজিটা। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আপনি দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন যে আপনার
প্রস্তুতির জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটা নিয়ে আপনি তখন একটু ঘাটাঘাটি করে জেনে নেবেন। তো আমাদের এইটা আমি যেটা বললাম এটা হচ্ছে প্রাথমিক স্ট্র্যাটেজি, যে এদের সম্পর্কে আপনার পড়তেই হবে। তারপরে হচ্ছে আপনি প্রশ্নপত্র দেখবেন, প্রশ্নপত্রে আপনি এদের বাইরে আর যেসব লেখকের লেখা দেখেছেন পরীক্ষায় আসতে সেই সব লেখক সম্পর্কে তখন আপনি জেনে নেবেন। তো এই হচ্ছে আমাদের মোটা দাগে প্রিলিমিনারি পরীক্ষার জন্য স্ট্র্যাটেজি। আচ্ছা, এরপরের আমাদের বিষয়বস্তু হচ্ছে যে বাংলার লিখিত পরীক্ষা কার কোনটা পরীক্ষা দিতে হয়। আমরা এখানে দেখিয়েছি যে কারিগরি এবং সাধারণ ক্যাডার, বোধ ক্যাডার কার জন্য কি। তো এটা হচ্ছে পিএসসির যে পরীক্ষার নোটিশ, সেখান থেকে আমি এই ছবিটা তুলে এনেছি যে বাংলা 001 পরীক্ষা কারা দিবে, বাংলা 002 পরীক্ষা কারা দিবে। এটা হচ্ছে প্রফেশনাল এবং বোধ যারা, তারা এটা দিবে, এবং এটা যারা জেনারেল এবং বোধ তারা হচ্ছে বাংলা 002 পরীক্ষা দিবে। তো কথা প্রসঙ্গে বলি, বাংলা বিষয়ের আসলে লিখিত পরীক্ষা হয় দুইটা, একটা হচ্ছে বাংলা 001, এটা হচ্ছে কাদের জন্য, এইখানে যেটা আছে এটা একটু ক্লামজি ভাষায় লেখা, আমি একটু পরিষ্কার করে এই স্লাইডে লিখেছি। বাংলা 001 এই পরীক্ষাটা দিতে হয় যারা শুধু এবং শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ কারিগরি বা পেশাগত ক্যাডারে যারা অ্যাপ্লাই করেছেন তাদের হচ্ছে বাংলা 001 পরীক্ষাটা দিতে হয়। আর যারা শুধুমাত্র জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করেছেন তাদের হচ্ছে বাংলা 002 পরীক্ষা দিতে হয়। এছাড়াও আমরা জানি যে বিসিএস পরীক্ষা অ্যাপ্লিকেশনের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে বোথ ক্যাডার। যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেছেন তাদের 001 002 দুটো পরীক্ষায় দিতে হয়। তো এই হচ্ছে আমাদের কথা। আপনি যে ধরনের ক্যান্ডিডেটই হন, আপনার যে কোনো একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় আপনি সেভাবে নেবেন। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। প্রথমে আমরা যদি বাংলা 001 নিয়ে আলোচনা করি, এখানে আমাদের একটা 100 মার্কের পরীক্ষা দিতে হয়। সেই 100 মার্কের পরীক্ষায় প্রথমে হচ্ছে ব্যাকরণ থাকে 30 মার্কের, এবং এই 30 মার্কের ব্যাকরণের প্রস্তুতি কিন্তু খুবই সহজ। দেখেন এখানে 5টা সাবটপিক বলে দিয়েছে, প্রত্যেকটা সাবটপিক থেকে 6 মার্কের একটা প্রশ্ন আসে এবং সেই প্রশ্নটা লিখতে হয়, মানে একটা ছোট প্রশ্ন লিখতে হয়। এটা লিখলেই আপনার ব্যাকরণের 30 মার্ক কিন্তু কাভার হয়ে গেল। এবং লিখিত পরীক্ষার এই 30 মার্কের 30 মার্ক কাভার করা এটা খুব কঠিন কিছু না। কেন কঠিন কিছু না? তার কারণ হচ্ছে আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষাতে ব্যাকরণ পড়েছেন, এই 30 মার্কের প্রস্তুতি আপনার অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, যদি আপনি খুব সুন্দরভাবে প্রিলিমিনারির সময় ব্যাকরণটা পড়ে থাকেন। আপনার এখানে পার্থক্য কি হবে? শুধুমাত্র আপনাকে একটু সুন্দর করে লেখার অভ্যাস করতে হবে। ধরেন এই প্রথম সাবটপিকটা কি আছে, শব্দ গঠন। আপনাকে হয়তো বললো যে শব্দ গঠনের 6টা নিয়ম নিয়ে আলোচনা করো এবং প্রত্যেকটার উদাহরণ দাও। তাহলে আপনি সুন্দর করে ওই 6টা নিয়ম, যেগুলো আপনি প্রিলির সময় তো পড়েছেন, সেই নিয়মগুলোকে জাস্ট আপনার মনে রেখে উদাহরণ সহ এখানে সুন্দর করে উপস্থাপন করতে হবে। শব্দ গঠন, বানান বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, প্রবচন, প্রবাদ প্রবচন, বাক্য গঠন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 5টা খুব সিম্পল টপিক। এই টপিকগুলো পড়লেই আমাদের ব্যাকরণের 30 মার্কের সিলেবাস শেষ করা সম্ভব। এবং আমি বিশ্বাস করি কেউ যদি প্রিলিমিনারির সময় খুব ভালো প্রস্তুতি নিয়ে থাকে, মাত্র 1 দিন বা 2 দিন সে সময় দিলেই লিখিতর এই 30 মার্কের প্রিপারেশন তার পক্ষে নেওয়া সম্ভব। খুবই সহজ জিনিসটা। আচ্ছা, তারপরে এই 30 মার্কের পরে 100 মার্ক হতে আর বাকি থাকছে কত? 70 মার্ক। সেই 70 মার্ক হচ্ছে এখানে আমাদের একটা ভাব সম্প্রসারণ লিখতে হয় 20 মার্কের, তারপর একটা সারমর্ম লিখতে হয় 20 মার্কের, এবং সবশেষে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই হচ্ছে 40, 30 আর 40 70, এবং 30 হচ্ছে আপনার ভাষা এবং সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর। এটাও কিন্তু খুব কঠিন কিছু না। কেন কঠিন না? আপনি যখন প্রিলিমিনারি জন্য সাহিত্য, বাংলা সাহিত্য পড়েছেন, আপনি কিন্তু তখনই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন, এবং এই 3টা যুগে কোন কোন কবি সাহিত্যিক ছিলেন তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আপনি জেনেছেন। সেই সাহিত্যকর্ম বা সেই কবি সাহিত্যিক সম্পর্কে কিন্তু এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনাকে দিতে হয়। তো সচরাচর আমরা যেটা দেখতে পাই, এখানে হচ্ছে 10টা প্রশ্ন আসে, প্রত্যেকটা 3 মার্কের। এই হচ্ছে আমাদের 3 × 10 30 মার্কের প্রশ্নের উত্তর আমাদেরকে এখানে দিতে হয়। তো সোজা কথায় বললে, আপনি যদি প্রিলিমিনারির সময়ই একটা ভালো প্রস্তুতি নিয়ে থাকেন, সেক্ষেত্রে বাংলা এই লিখিত পরীক্ষার এই অংশে আপনাকে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না, আপনি খুব সহজেই এটার প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে বাংলা 001-এর আমাদের সিলেবাস অ্যানালাইসিস। এরপরে আমরা যদি বাংলা 002-তে আসি, বাংলা 002 আবার 2টা পার্টে বিভক্ত। তো পার্ট 1 যেটা 100 মার্কের, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম বাংলা 001-এ, তার সাথে 100 মানে 100% মিল এখানে।
সেম এই 5টা টপিকের আপনার হচ্ছে ব্যাকরণ 6 মার্কের 30, এরপরে হচ্ছে ভাব সম্প্রসারণ সারমর্ম আর সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর 30। তার মানে এই 100 আমরা বাংলা 001-এ যা আলোচনা করেছি হুবহু তাই। তার মানে এখানে পার্থক্য কোথায়? এখানে খেয়াল করেন 002 কিন্তু 200 মার্কের, এখানে পার্থক্য হচ্ছে পরের 100 মার্কে। এই যে পার্ট 2 যেটা 100 মার্কের, এইটুকু হচ্ছে আমাদের নতুন। এখানে কি করতে হয়? একটা অনুবাদ লিখতে হয়। অনুবাদটা কি? ইংরেজি থেকে বাংলা, ইংরেজি টু বাংলা। এখানে কি হয়? একটা বড় আপনাকে একটা ইংলিশে প্যাসেজ দিয়ে দিবে, সেই প্যাসেজটা পড়ে আপনাকে খুব সুন্দর করে তার বাংলায় অনুবাদ লিখতে হবে। এবং এই অনুবাদটা খুব সুন্দর করে আপনি তখনই লিখতে পারবেন যখন আপনার ইংরেজি রেগুলার পড়ার অভ্যাস থাকবে বা বাংলা রেগুলার পড়ার অভ্যাস থাকবে। যদি আপনি আগে থেকে অভ্যাস না করেন সেক্ষেত্রে হয়তো আপনি অনুবাদ করতে পারবেন, কিন্তু আপনার অনুবাদটা খুব সুন্দর হবে না। তা আমাদের বিসিএস পরীক্ষায় লিখিততে ভালো নম্বর তোলার উদ্দেশ্যই হচ্ছে ক্যাডার পাওয়া। তো ক্যাডার পেতে হলে আপনাকে অনুবাদে ভালো মার্ক তুলতেই হবে, এবং ভালো মার্ক তুলতে হলে আপনাকে অনুশীলন করার বা প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই ইংরেজি থেকে বাংলা এই অনুবাদটা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখবেন। আচ্ছা, এরপরে আপনাকে একটা কাল্পনিক সংলাপ লিখতে হবে। সংলাপ বলতে কি? যে কোনো 2টা সিনারিও দিয়ে আপনাকে বলা হবে যে ছাত্র শিক্ষক, 2জন পথচারী বা 2 বন্ধু, তাদের মধ্যে যে কোনো একটা টপিক দিয়ে আপনাকে সংলাপ লিখতে বলা হবে, যে তাদের মধ্যে কিভাবে তারা কথা বলছে বা চিন্তা করছে সেটা আপনি তুলে ধরবেন। তো এই হচ্ছে একটা জিনিস। এরপরে পত্র লিখন, এরপরে গ্রন্থ সমালোচনা, এরপরে রচনা। তো এই অনুবাদ, এটাও কিন্তু আমরা ছোটবেলাতে পড়াশোনা করে এসেছি, আমরা কিন্তু ছোটবেলায় অনুবাদ লিখেছি, নবম দশমক, একাদশ দ্বাদশক। এরপরে সংলাপও কিন্তু আমরা লিখেছি, পত্র লিখন আমরা পড়েছি, রচনা আমরা পড়েছি। আমাদের জন্য নতুন হচ্ছে এই টপিকটা, গ্রন্থ সমালোচনা। তো গ্রন্থ সমালোচনা বলতে কি বোঝায়? আপনাকে কোনো একটা উপন্যাস বা কোনো একটা সাহিত্যকর্ম সম্পর্কে আপনাকে আলোচনা করতে বলা হবে। তখন আপনি ওই সাহিত্যিক কোন প্রেক্ষাপটে এই সাহিত্যকর্মটা রচনা করেছেন, বা ওই সাহিত্যকর্মটার মধ্যে কি কি মূলভাব নিহিত আছে, এবং সেই সাহিত্যকর্মটার সাহিত্য মূল্যটা আসলে কোথা থেকে আসছে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনি আলোচনা করবেন এই গ্রন্থ সমালোচনার মধ্যে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি যে চিলে কোঠার সেপাই, এটা হচ্ছে আমাদের 69-এর গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ, 69-এর গণ অভ্যুত্থান রিলেটেড একটা উপন্যাস। তো এই চিলে কোঠার সেপাই, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে গ্রন্থ সমালোচনাতে মানে আসে যে 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কিত কোনো একটা উপন্যাস সম্পর্কে আলোচনা করুন। তখন আপনি চিলে কোঠার সেপাই সম্পর্কে আলোচনা করতে পারেন। তখন আপনি লেখকের যে মনোভাব ছিল এটা লেখার সময়, বা লেখক যে ভাবগুলো ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসের মধ্যে, সেই বিষয়গুলো আপনাকে জেনে এখানে লিখতে হবে। এবং এখানে আমরা যে প্রথম 4টা আইটেম দেখালাম, প্রত্যেকটার মার্ক হচ্ছে 15 এবং শেষের রচনার মার্ক হচ্ছে 40। তো বুঝতেই পারছেন এইখানে টোটাল মানে 5টা আইটেম আপনাকে লিখে শেষ করতে হবে, এবং প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক অনেক মার্ক। সুতরাং আপনার 4 ঘন্টার যে পরীক্ষাটা বাংলা 002, এই পরীক্ষাটা অনেক হেকটিক একটা পরীক্ষা হবে, খুবই ক্লান্তিকর। 4 ঘন্টা আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে, এবং আপনাকে নিশ্চিত করতে হবে আপনার লেখাটা যেন সুন্দর হয়, প্রাসঙ্গিক হয়, এবং সেই লেখার মধ্যে পরীক্ষক ঠিক যা জানতে চেয়েছেন আপনি যেন সেই বিষয়টাই তুলে ধরতে পারেন। ঠিক আছে? আর গ্রন্থ সমালোচনা বা রচনা, পত্র লিখন, এগুলো নিয়ে আমরা যখন আপনাদেরকে এই জিনিসগুলো পড়াবো তখন আরও বিস্তারিত আলোচনা হবে। আপাতত সিলেবাস পর্যালোচনাতে আমি আপনাদেরকে একটা খুবই প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কি কি জিনিস পরীক্ষাতে আসে। তো আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পেরেছি। তাহলে আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটা সাবজেক্টের সিলেবাস পর্যালোচনা নিয়ে আলোচনা করব। ততদিনে সবাই ভালো থাকবেন, আর সবাইকে সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি।